ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুশওয়ান্ত সিংয়ের লেখা কর্মা যে গল্পটি রয়েছে সেটি পড়তে চলেছি। গল্পটি শুরু করার আগে আমরা প্রথমে জানব খুশওয়ান্ত সিং কে ছিলেন। এই রাইটার সম্পর্কে আমরা জেনে নেব। খুশওয়ান্ত সিং হ্যাজ ওয়ান ফেম অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিকশন রাইটার। অর্থাৎ আমরা দেখলাম খুশওয়ান্ত সিং একজন সাংবাদিক এবং ফিকশন রাইটার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। উইথ ম্যালিস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল ওয়াজ আ ভেরি পপুলার উইকলি নিউজ পেপার কলাম পেন্ড বাই হিম। আচ্ছা, এখানে ম্যালিস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল এই একটা নিউজ পেপারের মধ্যে তিনি মানে উইকলি নিউজ পেপার, যেটা সপ্তাহে একবার করে পাবলিশ হতো, সেখানে তিনি কলাম লিখতেন। কলাম বলতে বিষয়টা কি, এরকম বিভিন্ন নামি দামি ব্যক্তিরা কিন্তু তাদের মন্তব্য মানে পেপারের মধ্যে দিয়ে থাকেন। হি ওয়াজ এডিটর টু দ্য প্রমিনেন্ট নিউজ উইকলি নোন অ্যাজ দ্য ইলাস্ট্রেটেড উইকলি। তো বিখ্যাত যে নিউজ উইকলি মানে সপ্তাহে যে নিউজগুলো বেরোতো তার মধ্যে দি ইলাস্ট্রেটেড উইকলি, ওটার এডিটরও তিনি ছিলেন। খুশওয়ান্ত সিং ইজ অলসো ওয়েল নোন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তার পোয়েম এবং শর্ট স্টোরির জন্য তিনি বিখ্যাত ছিলেন। এর বাইরেও আমি বেশ কিছু ইনফরমেশান তোমাদের বলছি। এই খুশওয়ান্ত সিংয়ের এটা হচ্ছে ছবি। খুশওয়ান্ত সিং আরেকটা তার এই নামে আমরা জানি কুশল সিং, এই নামেও কিন্তু তিনি পরিচিত। কুশল সিং, তিনি নাম শুনেই বোঝা যাচ্ছে একজন পাঞ্জাবি। বর্ন ইন 2 ফেব্রুয়ারি 1915, 1915 সালের 2রা ফেব্রুয়ারি জন্ম হয়, আর তিনি মারা যান 2014 সালের 20 মার্চ। ওয়াজ অ্যান ইন্ডিয়ান অথার, লয়ার, ডিপ্লোম্যাট, জার্নালিস্ট অ্যান্ড পলিটিশিয়ান। হিজ এক্সপিরিয়েন্সেস ইন 1947 পার্টিশন অফ ইন্ডিয়া ইন্সপায়ার্ড হিম টু রাইট ট্রেন টু পাকিস্তান। ভারতের স্বাধীনতার পরে তিনি ট্রেন টু পাকিস্তান নামে 1956 সালে একটা গল্প লিখেছিলেন, এবং যেটা কিনা ফিল্ম আকারে প্রকাশিত হয় 1998 সালে। তিনি জন্মেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার হাডালি নামে একটা জায়গাতে, বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের খুশব ডিস্ট্রিক্টে জন্মেছিলেন, আর মারা যান নিউ দিল্লি, ইন্ডিয়াতে 99 বছর বয়সে। তিনি ইন্ডিয়ান ছিলেন। কর্মা is a short story by Indian writer Khushwant Singh. It was originally published in 1989 in Singh's The Collected Stories. এটা 1989 সালে দ্য কালেক্টেড স্টোরিজে এটা পাবলিশ হয়। কালেক্টেড স্টোরিজ এটার তলায় মার্ক করে নাও কোথা থেকে পাবলিশ হয়েছে, ওটা মার্ক করতে হবে বা মনে রাখতে হবে। কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশওয়ান্ত সিং 2005, এত বড়, এইটার থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ রিটেন উইথ এ নোট অফ আয়রনি। এই স্টোরিটা একটু ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছে। হেয়ার দ্য অথার শোজ কনসার্ন উইথ দি ইস্যুজ অফ কালচারাল আইডেন্টিটি। এখানে কালচারাল আইডেন্টিটি নিয়ে লেখক একটা চিন্তা তুলে ধরলেন। অর্থাৎ কালচারাল আইডেন্টিটি কী, তাহলে এটা আমাদের জানতে হবে। কালচারাল আইডেন্টিটি হচ্ছে, আমরা প্রায়শই দেখি যে আমরা নিজেরা কি হয়, নিজেদের মাতৃভাষা বলার থেকে বা নিজেদের আদব কায়দা থেকে আমরা বাইরের জিনিসটাকে বেশি পালন করতে চাই আর কি। যেমন মনে করা যাক বার্থডে, আমরা বার্থডেটা খুব ভালোভাবে পালন করি, কিন্তু পিঠে খাওয়া যে উৎসব বাঙালির, সেটা কিন্তু আমরা পালন করতে চাই না বা খুব কম লোকেই করে। হ্যাঁ, এরকম বিষয় আর কি। কালচারাল আইডেন্টিটি অর্থাৎ নিজের কালচারকে খুব একটা পাত্তা না দেওয়া বা নিজের কালচারের থেকে অন্যের কালচারকে বড় করে দেখা। দ্য স্টোরি কর্মা ইলাস্ট্রেটস দ্য ফেমাস প্রভাব প্রাইড কামস বিফোর এ ফল। অর্থাৎ অতি গর্ব হলে পরে তার পতন হবেই। ইট ইজ দ্য স্টোরি অফ অ্যান অ্যারোগ্যান্ট পারসন হু ফিলস ব্যাড অ্যাবাউট হিজ কান্ট্রিজ কালচার, লাইফস্টাইল এটসেট্রা। এইটা হচ্ছে এমন একজন গর্বিত ব্যক্তির সম্পর্কে গল্প, যে তার নিজের দেশের কালচার, লাইফস্টাইল নিয়ে
খারাপ বোধ করেন। হি ইজ কন্ডেসেন্ডিং He is condescending to his wife because she is an ordinary woman unable to appreciate his aristocratic English culture. তিনি তার স্ত্রীর থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতেন, কারণ সে ছিল একটা সাধারণ মানের মহিলা যে অ্যারিস্টোক্রেটিক বড়লোকদের ইংলিশ কালচারকে যে অ্যাকসেপ্ট করতে পারতো না। Others are imitation of foreign culture, unhappy married life, contrast of culture and lifestyle, aristocracy and patriotism. এই সমস্ত থিম নিয়ে কিন্তু এই গল্পটা লেখা হয়েছে। আচ্ছা, এবারে যে দেখব এর ক্যারেক্টারগুলো কি। এই গল্পের মূল চরিত্র প্লে করেছেন দ্য স্যার মোহনলাল। তিনি একজন অ্যারোগেন্ট মিডিল এজেড ম্যান, একজন মানে গর্বিত মধ্যবয়স্কা একজন ব্যক্তি। লেডি লাল, অ্যান অর্ডিনারি ইন্ডিয়ান উইমেন, একজন সাধারণ মানের মহিলা, হু ওয়ান্ট টু বি দ্য ওয়াইফ অফ মোহনলাল অ্যান্ড লাভস টু চিউ অন বিটল লিপস, যিনি স্যার মোহনলালের স্ত্রী হতে চান এবং সবসময় পানের পাতা চাবান। আর আছে এখানে একজন বেয়ারার, এ পটার, একজন কুলি অ্যান্ড 2 ব্রিটিশ সোলজার। এবার আমরা টেক্সট পড়ছি। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। আচ্ছা, এই স্টোরিটার সেটিংটা, অর্থাৎ এই স্টোরিটা যেরকম লীলাস ফ্রেন্ড যে স্টোরি, সেটা সেটিং হয়েছিল একটা বনেদি বাড়িতে, বাংলো বাড়িতে, তাই না? আর এটার সেটিংটা হচ্ছে একটা ট্রেনের প্ল্যাটফর্ম এবং পরবর্তীতে ট্রেনের কামরাতে। তাহলে স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের আয়নার মধ্যে স্যার মোহনলাল নিজেকে দেখলেন অ্যাট দ্য রেলওয়ে স্টেশনে। অর্থাৎ স্যার মোহনলাল কোথাও ট্রাভেল করবেন, সেই জন্য হি ওয়াজ ওয়েটিং ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট দ্য মিরর কেপ্ট দেয়ার। সেখানকার একটা আয়নার মধ্যে তিনি তার নিজের ছবিটা দেখলেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। আর দেখেই তিনি বুঝে গেলেন এই আয়নাটা হচ্ছে নিশ্চয়ই ভারতে তৈরি। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ at several places and long lines of translucent glass cut across its surface. তো এখানে বললো দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক, অর্থাৎ আমরা আয়নার পেছনে জানি যে একটা রেড অক্সাইড থাকে, একটা উপকরণ থাকে লাল রঙের, অনেকটা কমলা কমলা কালারের। হ্যাড কাম অফ সেভারেল প্লেসেস, বেশ কয়েক জায়গায় খুলে এসেছে। অর্থাৎ তিনি বলতে চাইলেন ভারতীয় আয়না যেহেতু ভারতের কালচারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভারতীয় আয়নার পেছনের অংশ কিছুটা মানে যে অংশটা একটা প্রলেপ দেওয়া থাকে রেড অক্সাইডের, সেটা বেশ কয়েক জায়গায় উঠে এসেছে। এবং লং লাইনস অফ ট্রান্সলুসেন্ট গ্লাস, অর্থাৎ স্বচ্ছ গ্লাস, যেটা কিনা আর আয়নার কাজ করছে না, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে, ঠিক আছে, কাট অ্যাক্রস ইটস সারফেস, অর্থাৎ সেটা বেশ কয়েক জায়গাতে মানে সেরকম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আয়নায় যদি কেউ তার মুখ দেখে তাহলে কয়েক জায়গায় সে মানে ফাঁকা, এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে, ঠিক আছে। স্যার মোহনলাল স্মাইলড অ্যাট দ্য মিরর, এই আয়নার দিকে স্যার মোহনলাল হাসলেন। উইথ এন এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেস, একটু করুণার এবং দুঃখের মানে সুরে আর কি, আয়নাটার দিকে একটু করুণার দুঃখ নিয়ে হাসলেন। ইউ আর সো মাচ লাইক এভরিথিং এলস ইন দ্য কান্ট্রি, লাইনটা দাগ দিয়ে নাও। ইউ আর সো মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিসিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট, হি মারমার্ড। তিনি আয়নাটাকে বিড়বিড় করে বললেন, ফিসফিস করে বললেন, তুমি হচ্ছ মানে এই দেশের মধ্যে থাকা অন্যান্য অনেক কিছুর মতনই ইনএফিসিয়েন্ট, মানে অদক্ষ, নোংরা এবং পৃথক, আলাদা। অর্থাৎ তিনি বলতে চাইলেন, আয়নাটাকে তিনি মার্ক করে বললেন যে আয়নাটা যেন ভারতের অন্যান্য জিনিসের মতনই ইনএফিসিয়েন্ট, অদক্ষ, নোংরা এবং আলাদা। অর্থাৎ এই লাইনটার মধ্যে আমরা বুঝে গেলাম স্যার মোহনলাল কিন্তু ভারতীয় কালচারকে একটা ঘৃণার দৃষ্টিতে দেখছেন। দ্য মিরর স্মাইলড ব্যাক অ্যাট স্যার মোহনলাল। আর যা হয়, মিররের সামনে কোনো কেউ যদি যা করবে মিররটাও ঠিক তাই করবে, কারণ আয়নার কাজটাই তাই। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যা করব আয়নাও রিটার্ন তাই করবে। অর্থাৎ স্যার মোহনলাল আয়নার সামনে দাঁড়িয়ে হেসে
ভারতীয় কালচারকে বিদ্রূপ করলেন। তা আয়নাটাও যেন স্যার মোহনলালকে সেই জিনিসটাই, তার চিত্রটাই তাকে দেখালো। ইউ আর এ বিট অল রাইট ওল্ড চ্যাপ, আয়নাটা যেন বলল, এটাও মার্ক করো, ইউ আর এ বিট অল রাইট ওল্ড চ্যাপ, আপনি মোটামুটি ঠিক আছেন। ওল্ড চ্যাপ বলে এখানে স্যার মোহনলালকে বোঝানো হয়েছে। ইটস এইট ডিস্টিংগুইশড, সম্ভ্রান্ত, এফিসিয়েন্ট, দক্ষ, অ্যান্ড ইভেন হ্যান্ডসাম, এমনকি সুন্দর। দ্যাট নিটলি ট্রিমড মোস্টাচ, সেই সুন্দরভাবে ছাটা গোফ। দ্য সুইট ফ্রম স্যাভাইল রো, স্যাভাইল রো থেকে আনা সেই পোশাক। উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, এই মানে বোতাম ঢোকানোর জায়গাতে, বোতাম ঢোকানোর যে ফুটাটা রয়েছে সেই ফুটোর ভিতরে সুন্দর ডিজাইন করা রয়েছে। স্যাভাইল রো হচ্ছে একটা জায়গা, সেটা স্যাভাইল রো ইজ এ স্ট্রিট ইন মেফেয়ার, সেন্ট্রাল লন্ডন। তাহলে লন্ডনের একটা জায়গা, মেফেয়ারের একটা জায়গা, সেটার নাম হচ্ছে স্যাভাইল রো। নোন প্রিন্সিপালি ফর ইটস ট্র্যাডিশনাল bespoke trolling for men, and the street has had varied history that has included accommodating the headquarters, এরকম। আচ্ছা, এখানে আমরা স্যাভাইল রো হচ্ছে ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনের একটা জায়গা, যেখানে আমরা বিভিন্ন ধরনের পুরুষদের জন্য স্টাইলিশ জিনিসপত্র বা মানে পোশাক পরিচ্ছদের জন্য সেটা কিন্তু বিখ্যাত একটা জায়গা। আচ্ছা, তারপরে এখানে বললো সুইট ফ্রম সেভাইল রো, অর্থাৎ তার যে পোশাকটা সেটা হচ্ছে সেভাইল রো থেকে আনা, তার মধ্যে আবার বোতাম ঢোকানোর যে জায়গা সেখানে সুন্দর ডিজাইন রয়েছে। দি অ্যারোমা অফ ইউডি কলগ্নি, বা পপুলারলি নোন এজ শুধু কলগ্নি, কলগ্নি নামে পরিচিত, এটা একটা পারফিউমের নাম। ইউডি কলগ্নি, অ্যারোমা মানে সুগন্ধি। ট্যালকম পাউডার, এক ধরনের পাউডার। অ্যান্ড সেন্টেড সোপ, অল অ্যাবাউট ইউ, মানে যেগুলো অ্যারিস্টোক্রেটিক ক্লাসের অর্থাৎ বড়লোক শ্রেণীর জন্য যা যা ব্যবহার করে থাকতো সেই সময় ব্রিটিশরা, সেই সব কিছুই কিন্তু স্যার মোহনলাল ব্যবহার করে এসেছেন। মানে আয়নাটা তার দিকে এই কথাগুলো বলল। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর আ বিট অল রাইট, হ্যাঁ আপনাকে বেশ মানে নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে। তাহলে আয়নাটা কেন তাকে অল রাইট বললো, সেই উত্তরটা কিন্তু আমাদের এইখানে এই কোথার থেকে কী ড্রেস পরেছে এগুলো একটু মার্ক করে মনে রাখতে হবে। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্মুথড হিজ ব্যালিওল টাই, স্যার মোহন তার বুকটা বাড়িয়ে দিলেন। তার ব্যালিওল টাই ইজ এ কাইন্ড অফ টাই হুইচ ইজ ব্রট ফ্রম ব্যালিওল স্ট্রিট ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের ব্যালিওল স্ট্রিট থেকে কেনা একটা, লন্ডনের কাছেই কেনা এক ধরনের টাই, সেটাকে স্মুথ করে নিলেন। আচ্ছা, এইখানে ন্যারেটার কিন্তু কোথার থেকে কি ড্রেস কিনেছে সেই জায়গাগুলোর নাম উল্লেখ করে অ্যাকচুয়ালি সেগুলো কতটা ভ্যালুয়েবল এই জিনিসটা বোঝাতে চাইছেন। ফর দ্য আপটিন্থ টাইম, মানে শেষবারের জন্য। অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, শেষবারের জন্য মানে তার টাইটাকে একটু ঠিকঠাক করে নিয়ে, হ্যাঁ স্মুথ করে নিল, অর্থাৎ বেশি টাইট ছিল সেটা একটু ঢিলা করে নিল বা ঠিকঠাক করে নিয়ে, হ্যাঁ আয়নার দিকে একটা গুড বাই জানিয়ে দিল। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, সে তার ঘড়ির দিকে তাকালো। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, তাহলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দ্রুত কিছু, তিনি ধূমপান করতেন। কুইক ওয়ান, এখানে কুইক ওয়ানের তলা দাগ দাও। এই কুইক ওয়ানটা ঠিক কি, এটা কোশ্চেন আসতে পারে। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, তাহলে তিনি দেখলেন যে মানে দ্রুত একটু স্মোকিং করে নেওয়ার জন্য একটা সময় এখনও আছে। কই হ্যাঁ, এই যে কই হ্যাঁ কথাটা তিনি বললেন সেটাও কিন্তু মানে প্রপারলি হিন্দি সুরে না বলে একটু ইংরেজি সুরে কই হ্যাঁ একটু অন্যরকম সুরে টান দিয়ে বললেন। অর্থাৎ তিনি যে ভাষাতে কথা বলতেন সেটা হচ্ছে অ্যাংলাসাইজড হিন্দুস্তানি, অর্থাৎ হিন্দি কিন্তু সেটা একটু ব্রিটিশ টান থাকতো। আ বিয়ারার ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার থ্রু এ ওয়্যার গেজ ডোর, ওয়্যার গেজ ডোর দিয়ে, ঠিক আছে, একটা বেয়ারা যেটা হোয়াইট লিভারি, হোয়াইট মানে পাগড়ি পরা, সে এসেছিল। এক ছোটা অর্ডার স্যার মোহন অর্ডার দিল এক ছোটা। অ্যান্ড স্যাঙ্ক ইন্টু আ লার্জ কেন চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট, বড় একটা বেতের চেয়ারে তিনি বসে পড়লেন। টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট, অর্থাৎ তিনি বড় বেতের চেয়ারে বসে মানে সেটা পান করতে থাকলেন আর জাবর কাটতে থাকলেন। অর্থাৎ এখানে থিঙ্ক ডিপলি দেখো লেখা আছে, তিনি ভাবতে থাকলেন।
আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনলালস লাগেজ লে পাইল্ড। ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালের লাগেজ স্তূপীকৃতভাবে পড়ে রয়েছে অ্যালং দ্য ওয়াল, দেওয়ালে ঠেস লাগা অবস্থায়। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক লাক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং আ বিটিল লিভ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার। অন্যদিকে অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, একটা ছোট্ট ধূসর রঙের স্টিলের ট্রাঙ্কের উপরে লাক্ষ্মীকে তাহলে স্যার মোহনলালের স্ত্রী, তিনি বসে চাবাচ্ছিলেন একটা পানের পাতা এবং একটা নিউজ পেপার দিয়ে তাকে হাওয়া করছিল। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s। তিনি ছিলেন বেটে এবং মোটা মতন, আর বয়স হচ্ছে মধ্য 40। এগুলো শর্ট কোশ্চেনের জন্য মার্ক করে নাও। শি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার। দেখো এখানে ডিসক্রিপশানগুলো এত নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করছে, মানে এই যে কন্ট্রাস্টটা, যে আগে স্যার মোহনলালের পোশাকের বর্ণনা, তার গেট আপের বর্ণনা দিয়েছেন লেখক, আর এখন লাক্ষ্মীর গেট আপের বর্ণনা দিচ্ছেন, মানে ইন্ডিয়ান কালচার আর ব্রিটিশ কালচারের মধ্যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু তিনি লেখক এখানে তুলে ধরেছেন। তাহলে শি ওর এ ডার্টি হোয়াইট শাড়ি, লাক্ষ্মী একটা নোংরা সাদা শাড়ি, ঠিক আছে, মানে একটু অফ হোয়াইট হয়ে গেছে কালার, উইথ রেড বর্ডার, আবার লাল পাড়ওয়ালা শাড়ি পরেছে। অন ওয়ান সাইড অফ হার নোজ গ্লিসেন্ড আর ডায়মন্ড নোজ রিং। তার নাকের এক পাশে ডায়মন্ডের একটা নোজ রিং রয়েছে, অর্থাৎ লাক্ষ্মী বড়লোকের স্ত্রী, তাই তার নাকে ডায়মন্ডের রিং রয়েছে, হুইচ ইজ দ্য ইন্ডিকেশন অফ ইন্ডিয়ান কালচার, নাকের মধ্যে রিং লাগানো। অ্যান্ড শি হ্যাড সেভারেল গোল্ড ব্যাঙ্গেলস অন হার আর্মস। আর হাতের মধ্যে বেশ কয়েকটা সোনার চুড়ি রয়েছে। শি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার। তিনি বিয়ারারের সাথে কথা বলছিল, মানে ওই কুলির সঙ্গে, আনটিল স্যার মোহন হ্যাড সামেন্ড হিম ইনসাইড। তাহলে স্যার মোহন ভেতরে বেতের চেয়ারে বসেছিল, আর তিনি কোথায়, লাক্ষ্মী ওই বিয়ারারের সাথে কথা বলছিলেন যতক্ষণ পর্যন্ত না ওই মানে বিয়ারারকে স্যার মোহনলাল সামেন্ড মানে ডেকে পাঠালো। অ্যাজ সুন এজ হি হ্যাড গান, আর যখন বিয়ারার চলে গেল, শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। তিনি একটা দ্রুত গতিতে যেতে থাকা রেলের কুলিকে ডেকে নিলেন। হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ। তাহলে লেডিলাল জিজ্ঞেস করলো যে জিনানা কোথায় স্টপ, মানে থামবে, অর্থাৎ জিনানা মানে হচ্ছে অন্দরমহল। আগেকার দিনে জমিদারদের বাড়িতে এরকম অন্দরমহল থাকতো, তারা বাইজি নাচাতো। এখানের জিনানা স্টপ বলতে ফিমেল কামরার কথা, লেডিস কামরার কথা বলতে চেয়েছেন। তাহলে তিনি জিজ্ঞেস করলেন লেডিস কামরাটা কোথায় দাঁড়ায়, আর কুলিটা উত্তর দিল একেবারে প্ল্যাটফর্মের শেষে। আচ্ছা, তারপর কুলিটা তার ফ্ল্যাটেন্ড হিজ টারবান টু মেক এ কুশন। কুলি তার টারবান খুলে সেটাকে একটা কুশন বানিয়ে নিল। অ্যান্ড হয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড, এবং তার মাথাতে স্টিলের ট্রাঙ্কটা তুলে নিল। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্ম দিয়ে চলে গেল। লেডিলাল পিকড আপ হার ব্র্যাস টিফিন ক্যারিয়ার। লেডিলাল তার পিতলের টিফিন ক্যারিয়ারটা নিল, ব্র্যাস মানে পিতলের। অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম, এবং তার পিছনে ছুটতে ছুটতে গেল। অন দ্য ওয়ে শি স্টপড বাই এ হকার্স স্টল। পথে তিনি দাঁড়ালেন একটা হকারের স্টল দেখে। অর্থাৎ লেডিলাল জানে যে তার হাজবেন্ড যাবে তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অপেক্ষারত, অর্থাৎ ফার্স্ট ক্লাস কামরাতে তার হাজবেন্ড যাবে, আর তাকে কিন্তু সেই লেডিস কামরাতে যেতে হবে। সেই জন্য সে আগেই তার নিজের গন্তব্য ঠিক করে নিচ্ছেন। সো লেডিস কামরার প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার পথে তিনি একটা হকারের স্টল দেখে দাঁড়ালেন। টু রিপ্লেনিশ হার সিলভার বিটিল লিভ কেস। রিপ্লেনিশ মানে ভর্তি করে নেওয়া, পুনরায় ভরে নেওয়া। সিলভার মানে রূপার, বিটিল লিভ কেস, ঠিক আছে। টিফিন ক্যারিয়ারটা ছিল পিতলের, আর পান রাখার যে বাক্সটা সেটা ছিল সিলভারের। এটা একটু মার্ক করে নাও। তাহলে পিতলের হচ্ছে টিফিন ক্যারিয়ার, আর পান রাখার বাক্সটা হচ্ছে রূপোর। সেটা সে ভরে নেওয়ার জন্য সেই হকারের দোকানে দাঁড়ালো। অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, এবং তারপরে আবার সেই কুলির সাথে জয়েন করলো। শি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক। তিনি গিয়ে তার স্টিলের ট্রাঙ্কের উপরে বসে পড়লো। হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন। তার মানে তিনি জিনানা স্টপে চলে এসছেন, এবং সেখানে কুলিটা যখন তার স্টিলের ট্রাঙ্কটা নামালো, আর সেটার উপরে তিনি বসে পড়লেন। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সাথে কথা বলতে লাগলেন।
তিনি কুলিকে জিজ্ঞেস করলেন, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস? এই লাইনে কি ট্রেন খুব ভিড় থাকে? কারণ তার একটা চিন্তা আছে, তাকে একা ট্রাভেল করতে হবে এবং ফিমেল কামরাতে উঠতে হবে, তড়িঘড়ি করে তাকে জায়গা রাখতে হবে, সেই জন্য তিনি জিজ্ঞেস করলেন। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড। তাহলে কুলিটা কি উত্তর দিল, যে আজকাল সব ট্রেনই হচ্ছে ভিড় থাকে, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জিনানা। কিন্তু আপনি তো ফিমেল কামরাতে যাচ্ছেন, সেজন্য আপনি এখানে আপনার জন্য জায়গা পেয়ে যাবেন, সিট পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং। তাহলে আমি খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই আর কি। তাহলে ট্রেনের মধ্যে যদি ভিড় হয়, তাহলে তিনি ভাবলেন সিট যখন পাওয়াই যাবে, তাহলে আমার যে খাওয়া দাওয়ার কাজটা আমি তাহলে এখন সেরে ফেলি। লেডিলাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার। লেডিলাল তার পিতলের ক্যারিয়ারটা খুললো অ্যান্ড টুক আউট এ বান্ডেল অফ ক্র্যাম্প চাপাটিস। দেখো এই যে প্রত্যেকটা মানে বর্ণনা, এখানে তার খাদ্যের বর্ণনা, সেটাও কিন্তু একটা ইন্ডিয়ান কালচারকে বর্ণনা করে। কি বের করলো সেই টিফিন ক্যারিয়ার থেকে? এ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস, কুকড়ে যাওয়া কয়েকটা রুটি বের করলো, এক বান্ডেল কুকড়ে যাওয়া রুটি বের করলো। অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, আর কিছু আমের আচার, হুইচ ইজ অলসো অ্যান ইন্ডিকেশন অফ ইন্ডিয়ান উইমেন কালচার। ওয়াইল শি এড, যখন তিনি খাচ্ছিলেন, দ্য কুলি স্যাট অপোজিট হার। কুলি তার উল্টো দিকে বসেছিল, অন হিজ হাউঞ্চেস, অর্থাৎ হাঁটু গেড়ে বসেছিল। ঠিক আছে। ড্রয়িং লাইন্স ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার, তার ফিঙ্গার দিয়ে গ্র্যাভেলের উপরে কুলিটা তার আঙ্গুল দিয়ে নুড়ির উপরে, মানে অর্থাৎ প্ল্যাটফর্মের মধ্যে যে যত পাথর টাথর ছোটোখাটো নুড়ি ধুলো, এগুলোর উপরে সে মার্ক করছিল। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? কুলিটা তার এই লাক্সমিকে জিজ্ঞেস করলো যে আপনি কি একা একাই ট্রাভেল করছেন সিস্টার? নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার। তাহলে দেখো এখানে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে সে কি একাই ট্রাভেল করছে, তার উত্তরে লেডিলাল বলল, আমি আমার প্রভুর সঙ্গে যাচ্ছি। অর্থাৎ হাজবেন্ডকে হাজবেন্ড বলবে, সেটাও কিন্তু একটা মানে তার কাছে একটা দ্বিধাগ্রস্ত ব্যাপার আর কি। তাদের তাহলে রিলেশনটা কীরকম একটু ভেবে দেখো। তাহলে বলছে, না ভাই, আমি আমার প্রভুর সঙ্গে যাচ্ছি। তাহলে হাজব্যান্ড এখানে প্রভুর মতন দেখা হচ্ছে। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, অর্থাৎ হি ইজ ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। তার স্বামী আছে কোথায়? ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস। হি ইজ এ ভিজিয়ার, তিনি একজন উজির, অ্যান্ড এ ব্যারিস্টার, আর হচ্ছে একজন ব্যারিস্টার, উকিল। অ্যান্ড মিট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস অ্যান্ড আই এম অনলি আ নেটিভ উমেন। তাহলে লাক্সমি তার হাজব্যান্ডের সব কিছু বলে দিল, এগুলো মার্ক করো। হি ইজ এ ভিজিয়ার, ভিজিয়ার মানে হলো বাংলা মানে হলো উজির। ঠিক আছে, ভিজিয়ারের কাজ কি আমি একটু বাদে বলছি। আর একজন ব্যারিস্টার। আর মিট সো মেনি অফিসার্স, তিনি বহু অফিসারের সঙ্গে মিট করবেন, আর ইংলিশম্যানের সাথেও তার ট্রেনে দেখা হতে পারে। অ্যান্ড আই এম অনলি আর নেটিভ ওমেন, আর আমি হচ্ছে একজন নেটিভ ওমেন। ঠিক আছে, সেই জন্য আমাকে তার স্ত্রী বলে পরিচয় দিতে অসুবিধা হয়। তিনি অনেক নামি দামি লোকের সঙ্গে মিট করবেন, সেই জন্য আমাকে কিন্তু লেডিস কামরাতে যেতে হচ্ছে। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েস, আর তাদের আদব কায়দাটাও জানি না। সো আই কিপ টু মাই জিনানা ইন্টার ক্লাস, তাই আমি জিনানা ইন্টার ক্লাসেই ট্রাভেল করি। এখানে ভিজিয়ার তাহলে মানে মুসলিমদের মধ্যে একটা হাই ক্লাস, একটা আলাদা ক্লাস হিসেবে ট্রিট করা হয়, যারা কিনা বিভিন্ন বিচার টিচার করে থাকে আর কি। এরা ভিজিয়ার, অনেকটা ওই উকিলের মতনই আর কি। আচ্ছা, তারপরে দেখো, লাক্সমি চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লাক্সমি মানে খুব আনন্দেই, মেরিলি মানে খুব আনন্দেই সে চিবোচ্ছিল। শি ওয়াজ ফন্ড অফ লিটিল গসিপ, শি ওয়াজ এ ফন্ড অফ লিটিল গসিপ। দেখো এখানে লাক্সমির আচার ব্যবহারটাও কিন্তু একটা ইন্ডিয়ান কালচারকে সিম্বলাইজ করে। তিনি হচ্ছেন একটু অল্প গল্প করতে ভালোবাসেন। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, আর বাড়িতে তার কথা বলার মতন কেউ নেই। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার স্বামীর কিন্তু তার জন্য সময় ব্যয় করার মতন কোনো সময় নেই। শি লিভড ইন দি আপার স্টোরি ইন দ্য হাউস, তিনি তার বাড়ির মানে তার হাজব্যান্ড বাড়ির ওপরতলায় থাকেন। অ্যান্ড লাক্সমি বাড়ির ওপরতলায় থাকেন। অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, আর তার হাজব্যান্ড থাকে নিচতলায় থাকে। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস, তার হাজব্যান্ড তার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, মানে তার হাজব্যান্ড চায় না লাক্সমির গরিব ইলিটারেট অশিক্ষিত সব আত্মীয় স্বজন তার বাংলোতে ঘোরাফেরা করুক। সো দে নেভার কেম, তাই তারা আসে না। তাহলে তার লাক্সমির আত্মীয় স্বজন তার বাড়িতে কেন আসে না, এটা মার্ক করে নাও, কারণ তার হাজব্যান্ড সেটা পছন্দ করে না।
কারণ তারা গরিব, ইলিটারেট। হি কেম আপ টু হার ওয়ান্স ইন এ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিটস। এই লাইনটাও একটা ইম্পর্টেন্ট লাইন। লাক্ষ্মীর হাজব্যান্ড তার কাছে রাতে হঠাৎ এক সময় আসতো এবং কয়েক মিনিটের জন্য থাকতো। হি হ্যাড জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলাসাইজড হিন্দুস্তানি। সে তার স্ত্রীকে অ্যাংলাসাইজড হিন্দুস্তানি হিন্দি, কিন্তু সেটা একটু ইংরেজি টান, সেরকম ভাষায় কিন্তু তার স্ত্রীকে আদেশ করত। তার আগের লাইনটা যেটা বললাম, অর্থাৎ তার হাজবেন্ড শুধুমাত্র তার সাথে শারীরিক সম্পর্কের জন্যই আসতো, এছাড়া আর অন্য কোনো কারণে না। জাস্ট অল্প কয়েক সময়ের জন্য আসতো, আবার চলে যেত। তার নিজস্ব তার ওয়াইফের সঙ্গে না কোনো গল্প, না কোনো স্নেহ, ভালোবাসা, এসব কিছু তার ছিল না। যখন তার শরীরের প্রয়োজন পড়তো বা চাহিদা মেটাতে সে তার স্ত্রীর কাছে আসতো। তারপরে দিস নকটার্নাল ভিজিটস হ্যাড হাউএভার বর্ন নো ফ্রুট। এই যে তার হাজব্যান্ড এইভাবে রাত্রে আসতো, নকটার্নাল ভিজিটস ভিজিটস অ্যাট নাইট, তার কোনো ফল দেয়নি, অর্থাৎ তাদের কিন্তু কোনো বেবি নেই। যেহেতু তার হাজব্যান্ড তার স্ত্রীর সঙ্গে সেইভাবে সম্পর্কই তার ছিল না, সেই জন্য তাদের কিন্তু কোনো সন্ততি নেই। খুব সুন্দর সুন্দর লাইন এবং ভাষাটাও সুন্দরভাবে প্রয়োগ করেছেন। তো আমরা এই স্টোরিটাকে এই পর্যন্ত পড়লাম। আমি নেক্সট টিউটোরিয়ালে এর পরের পোর্শনটা দেখাবো। আর আই হোপ দ্যাট তোমরা লাইন বাই লাইন যেভাবে আমি বললাম পড়ার চেষ্টা করবে, আর ওয়ার্ডগুলো ধরে ধরে পড়ার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।